রাইকে সম্পূর্ণ রকমের সকল সুযোগ সুবিধা দিয়ে এবার শিফট করিয়ে ফেলো হসপিটাল থেকে বাড়িতে অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে হসপিটাল থেকে বাড়িতে শিফট করানো মাত্রই যখন ওকে কোমার মতন সকল সুযোগ সুবিধা দিয়ে ওকে অনির্বাণের রুমেই রাখা হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে অনি, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। ওকে তোমার এতই এখানে রাখার যখন এত ইচ্ছে হয়েছে, তাহলে তুমি বরঞ্চ ওকে গেস্ট রুমে নিয়ে রাখো। এখানে রাখার কী আছে বলো তো? আজ বাদে কাল কোনো না কোনো সময় তো তুমি অবশ্যই নতুন জীবন শুরু করবে, তখন সেই মেয়েও তো এসে এই ঘরেই উঠতে চাইবে। তখন তুমি কী করবে বলো তো? সেই মেয়ে নিশ্চয়ই রাইকে সহ্য করবে না। তাহলে তখন তুমি রাইকে কোথায় শিফট করবে? তার থেকে বরঞ্চ ওকে সময় থাকতে তুমি সেই রুমে শিফট করে দাও, এবং যত কাল পড়ে থাকার ও সেখানেই বরঞ্চ পড়ে থাকুক। তুমি যে কতকাল ওর জন্য অপেক্ষা করবে সেটাই আমি বুঝে উঠতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, রাই এই বাড়িতে বিয়ে হয়ে প্রথমবার কিন্তু এই ঘরটাতে এসেছিলো, এবং ও এই ঘরটাতেই থাকবে, এবং এরকম কারো সাধ্য হবে না যে আমার রাইকে আমার ঘর থেকে বার করা। তাই যত শীঘ্র সম্ভব তুমি এই জিনিসটা বুঝে যাবে, ততই তোমার জন্য ভালো। অন্যদিকে অনির্বাণ যখন ওর মেয়ের জন্য দোলনা এনে ওর মেয়েকেও এই ঘরেই রাখে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে অনির্বাণদা, তুমি একা হাতে কী করে দুজনকে সামলাবে বলো তো? তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি তোমার মেয়েকে বরঞ্চ আমাদের হাতে তুলে দাও, আমরা ওকে দেখভাল করে ওকে বড় করে তুলবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, আমার দীর্ঘ বিশ্বাস যে রাই নিজের মেয়ের কান্নার আওয়াজ শুনে কোনো মতেই সহ্য করতে পারবে না, এবং নিজে সজাগ হওয়ার কোনো না কোনোভাবে অবশ্যই চেষ্টা করবে, এবং সেই চেষ্টাটাই যাতে ও করে তার জন্য আমি আমার মেয়েকে আমার কাছেই রাখবো। তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না স্রোত। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ, ভালোই করেছেন আপনারা, বলতে হবে। রাইয়ের মাকে বলতে থাকে যে নয়তোবা আমার ছেলে কোনো না কোনো পাপ তো কোনো জন্মে করেছিল, নয়তোবা আপনার মতন এরকম অপয়া অলক্ষী মেয়েকে কি আমার ছেলের জীবনে আসার কোনো রকম কোনো মানে ছিল বলুন তো? যবে থেকে আপনার মেয়ে আমার ছেলের জীবনে এসেছে, তবে থেকে আমার ছেলের জীবনের সকল সুখ শখ আহ্লাদ সব কিছু বিসর্জন হয়ে গিয়েছে। এবার শুধু এই দিনটাই দেখার বাকি ছিল, এক হাতে আমার ছেলে এর ফেলে রেখে যাওয়া শেষ চিহ্নটাকে সামলাবে, আরেক হাতে এর মতন একটা নিথর দেহকে। এর থেকে বরঞ্চ তো মরে গেলেই ভালো হতো, মরে গেলেও তো অন্তত আমার ছেলেটা একটু শান্তি পেতো। এখানে তো দেখতে পাচ্ছি যে না, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছেও আমার ছেলেটার জীবনটাকে জঞ্জাল বানিয়ে ছাড়লো আপনার মেয়ে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে দোহাই আপনার দিদি, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যদি আমার মেয়েকে এখানে এরকম করে না রাখতে পারেন, তাহলে আমার বাড়িতে ওকে পাঠিয়ে দিন, কিন্তু তা সত্ত্বেও আমার মেয়েকে এরকম লাশ লাশ বলে আমার মনটাকে এতটা বিষিয়ে দিবেন না। আমিও অনির্বাণের মতন বুক বেঁধে আশা নিয়ে বসেছি যে আমার মেয়ে কোনো একদিন এরকম ঘুম থেকে উঠে অবশ্যই আমাকে মা বলে ডাকবে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ, সেই আশাতেই বসে থাকুন। কই আপনাদের তো মুরদ হলো না এই সকল ব্যয়বহুল সব কিছু বহন করার? তাহলে আমার ছেলের ঘাড়ে কাঁঠাল রেখে কোষ খুলে খাওয়ার অভ্যেসটা আপনাদের কবে বন্ধ হবে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত কত টাকা এখন অনির্বাণের জলে যাবে। আমি তোমাকে এখনও বলছি, এখনও সময় আছে, এই সেট আপগুলো সম্পূর্ণরূপে তুমি নষ্ট করে দাও, কারণ এই সেট আপগুলো রেখে না তুমি রীতিমতো নিজের টাকাগুলোকে নষ্ট করছো, এছাড়া কোনো কিছুই নেই। এরকম একটা লাশের পেছনে এই টাকাগুলো ব্যয় করার কোনো রকম কোনো মানে আছে? এগুলো তোমার কষ্টের উপার্জনের টাকাও নেই। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।